আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে বা কমপ্লিট নোট হতে। এখন পড়ব আমার নোটের 2 নম্বর সাবজেক্ট এবং বার কাউন্সিলের 7 নম্বর সাবজেক্ট সিলেবাসের। 7 নম্বর সাবজেক্ট হচ্ছে দ্য প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস, যেটা আমরা সংক্ষেপে বার কাউন্সিল অর্ডার, রুলস অ্যান্ড ক্যাননস এভাবে বলে থাকি। বার কাউন্সিল অর্ডার, রুলস এবং ক্যাননস সিলেবাস যদি একটু আমরা লক্ষ্য করি, তাহলে লিগ্যাল প্রফেশন অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস, অর্থাৎ ক্যাননস, ক্যাননসকে কিছুটা টাচ করার চেষ্টা করছে, এটা সৃজনশীল একটা পাঠের অংশ। লয়ার্স অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট, এটাও কিন্তু বিগত সালে কখনো প্রশ্নে আসে না এই জায়গা থেকে, এখান থেকেও প্রশ্ন আসে না। ওথ অফ অ্যান অ্যাডভোকেট, এখান থেকেও প্রশ্ন আসে না। তাহলে প্রশ্ন কোত্থেকে আসে? ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, এখান থেকে প্রশ্ন আসে। কম্পোজিশন মানে গঠন, ফাংশন, কম্পোজিশন 3ই আছে, ফাংশন আছে হচ্ছে 10-এ। বার বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এবং কার্যপ্রণালী। ডিফারেন্স বিটুইন বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন, এটা কনস্টিটিউশন মানে গঠন, জুরিসডিকশন মানে ক্ষমতা, অ্যান্ড প্রসিডিউর অফ বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এটা গুরুত্বপূর্ণ। তারপর এখানে রুলস, রুলসের কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এবার রুলস থেকে কোনো প্রশ্ন করছি না। রুলস থেকে হয়তোবা প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, কিন্তু বড় প্রশ্ন আমি রাখিনি টপিকে। লিগ্যাল ডিসিশনস অ্যান্ড ল রিপোর্ট মানে কেস ল, কেস ল থেকে কোনো প্রশ্ন বিগত সালে আসেনি বার কাউন্সিল, জাস্ট সিলেবাসে রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? জি। এখন টপিকগুলো যদি আমরা দেখি, মাত্র ড্রাফটিং তো একটা, যে কোনো মিসকন্ডাক্ট করেছে সচিব বরাবর দরখাস্ত করতে হবে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে, তাহলে মূল টপিক মাত্র 2টা টপিক আলোচনা করছে, বার কাউন্সিল এবং ক্যাননস। এখানে প্রতিফলিত অনুচ্ছেদ বার কাউন্সিল অর্ডারের 2, 3, 5, 6, 6 এ, 8, 10, 11, 11 এ, 26, 27, 39 এবং বিধি 60, বিধি 60টা 27-এর সাথে সম্পৃক্ত, জি। যোগ্যতা অযোগ্যতা বিষয়ে, ঠিক আছে? এই কারণে বিধিটা আমি নিয়ে আসছি। বার কাউন্সিল কি, গঠন ও কার্যপ্রণালী। অন্যভাবে বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান, অর্ডার এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক গঠন ও কার্যপ্রণালী আলোচনা করুন। 2 ভাবে আসতে পারে, এটা আসার ভালো পসিবিলিটি আছে। এবার বার কাউন্সিল কিভাবে গঠিত হলো সেটার একটা সূচনামূলক বক্তব্য এখানে দেওয়া হয়েছে। 46 নম্বর আদেশ, আহ, অধ্যাদেশ বলে রাষ্ট্রপতির তৎকালীন। বাংলাদেশ বার কাউন্সিল অনুচ্ছেদ 2B বা 2খ অনুসারে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। আচ্ছা, এটা কি ধরনের সংজ্ঞা বলেন? বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বলেন? এই ধরনের সংজ্ঞা কেন দেওয়া হলো? আচ্ছা, আপনি একটু ক্লারিফাই করেন স্যার। এটা দেওয়ার কারণ হচ্ছে, আচ্ছা নূরে জান্নাতুন বলেন, কি কারণে এতটুকু সংজ্ঞা এইভাবে দিল? স্যার এর আগে মানে পাকিস্তান ছিল স্যার বাংলাদেশের জায়গায়, আচ্ছা, এই কারণে এটা এরকম। এক্স্যাক্টলি এটাই, এখন বাংলাদেশ। মানে যেন কনফিউশন না হয়, কারণ বাংলাদেশ বার কাউন্সিল হওয়ার আগে পাকিস্তান বার কাউন্সিল ছিল, এবং এই আইনটা কিন্তু পাকিস্তান বার কাউন্সিলই তৈরি করেছে। অর্ডার, রুলস, ক্যানন সবই পাকিস্তান বার কাউন্সিল তৈরি করেছে। তো আমরা আলাদা হয়ে যাচ্ছি, যেন দুইজনকে এক কেউ মনে না করে। হ্যাঁ, সবেমাত্র দেশ স্বাধীন হয়েছে, তাই এতটুকুই যে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিল, আমরা আলাদা স্বতন্ত্র, একটা স্বাধীনতার স্বাদ এই সংজ্ঞার মধ্যে আছে। বুঝতে পেরেছেন যেটা জি নুরুল জি। জান্নাতুন বলতে সক্ষম হয়েছেন? ধন্যবাদ আপু। এটাকে বোঝাবে, পাকিস্তান বার কাউন্সিলকে বোঝাবে না, বা ইন্ডিয়ান বার কাউন্সিলকে বোঝাবে না, তাই তো? এবং অনুচ্ছেদ জি 3 মতে এই আদেশের আওতায় বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে। 2-এ বলা হচ্ছে কিছু বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। কি কি? বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান,
যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও ধারণের এখতিয়ার থাকবে। কারণ এটা হচ্ছে একটা কর্পোরেট বডি, পেনাল কোড 11 ধারা, তাই না? চুক্তি পেনাল করার কোড। এখতিয়ার থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে এবং বিরুদ্ধে মামলা করা যাবে। বাংলাদেশ বার কাউন্সিল নিজে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারবে, এবং কেউ চাইলে বাংলাদেশ বার কাউন্সিল যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে মামলা করা যাবে। ঠিক আছে? জি। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কোথায় পাবো? 5-এ পাবো। 15 জন সদস্য থাকবে, অ্যাটর্নি জেনারেল একজন, পদাধিকার বলে সদস্য, 7 জন সাধারণ সদস্য নির্বাচিত এবং 7 জন স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্য যারা থাকবে অঞ্চল ভিত্তিক, মানে ওটা কোটা। বুঝতে পেরেছেন? জি। 6 বলছে যে একজন সভাপতি থাকবে, তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি, এবং পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। এটা বলছে 6 নম্বর অনুচ্ছেদে। 6-এ বলা হচ্ছে, এবং 6 কিন্তু আরো বলছে যে একজন সহ সভাপতিও থাকবেন, ভাইস চেয়ারম্যান। 6-এ বলছে যে একজন সচিব থাকবেন, যেটা সরকার নিয়োগ দিবে। কাদের থেকে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, মানে ন্যূনতম যোগ্যতা হতে হবে, তাই না? জি। সাধারণত স্ট্যান্ডিং কমিটি কয়টা? 3টি। নির্বাহী, আর্থিক এবং আইন শিক্ষা কমিটি, এটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি 3টা। স্ট্যান্ডিং মানে কি? স্থায়ী কমিটি এগুলো, এরা সবসময় থাকবে। আর নিবন্ধন কমিটি কোনো স্থায়ী কমিটি নয়, ওটা একটি বিশেষ কমিটি। ঠিক আছে? জি। বিশেষ সময়ের জন্য বিশেষ কমিটি। জি। বিশেষ সময়ের জন্য না বলে বিশেষ কাজের জন্য কমিটি, তাই না? জি জি জি, মানে বিশেষ কাজের জন্য, জি, পরীক্ষা গ্রহণ। জি। তো কোন কমিটিতে সদস্য কত কি এগুলো আপনারা ভালোভাবে জানেন। আর আপনাদের যে পরীক্ষা নিয়ে প্যারা দিচ্ছে এটা ওই নিবন্ধন কমিটি, তাই না? জি স্যার। বাংলাদেশ বার কাউন্সিল এর অ্যাডহক কমিটি 8 ধারাতে আছে। এটা একটা কমিটি, কমিটি নিয়ে যেহেতু আলোচনা করতে বলা হয়েছে, তার যত প্রকার কমিটি এখানে আমি দিয়ে দিব। উম, ঠিক আছে? আচ্ছা। বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী 10 অনুচ্ছেদ। কি কি আছে পড়ে নেবেন, সহজ, খুব সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে লেখা আছে, যদিও বিআর অর্ডারে খুব কঠিনভাবে লেখা আছে এগুলো। একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা 3-1-এ একটু আগে আমরা যেটা দেখলাম, 3-2-এ যেটা বৈশিষ্ট্য দেখলাম সেগুলো উল্লেখ করলে হবে। নিবন্ধন কমিটির সম্পর্কে আলোচনা করতে হবে। একটু আগে আমরা আলোচনা করেছি নিবন্ধন কমিটি, অ্যাডহক কমিটিও আলোচনা করেছি। কখন অ্যাডহক কমিটি হয়? যখন সঠিক সময় নির্বাচন না হয়। কিন্তু এবার কেন নির্বাচন হলো না, এটার কোনো মানে সাফিসিয়েন্ট কজ বুঝতে পারছি না আমরা। খুব আশায় ছিলাম নির্বাচন হবে, নতুন একটা ব্যাচ বের হলো, তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে, তাই না? যেটা নিয়ে কোনো আলোচনা পরে আর হয়নি স্যার। যখন দেশে কোনো শক্তিশালী বিরোধী দল থাকে না, তখন কোনো রাজনৈতিক, মানে কি বলে, ডেমোক্রেটিক দেশের ডেমোক্রেটিক ব্যবস্থার কি হাল হয়, সেটাই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? জি স্যার। শক্তিশালী সবাই বিরোধী দল ভাগাভাগি না থাকলে ডেমোক্রেসির কোনো কাজ নাই। তখন ওই যে দ্য ফার্ম বই পড়েছেন? জি স্যার। দা দ্য ফার্ম, এনিমেল। ও। দ্য ফার্ম, এটা একটা বই, এবং এটার উপরে মুভিও তৈরি হয়েছে। দ্য ফার্ম আচ্ছা। মানে হচ্ছে ফেরেশতাকেও যদি আপনি ওই ক্ষমতা দিয়ে দেন, ফেরেশতাও তার ও না না, চরিত্র হারায়। অ্যানিমেল ফার্ম স্যার। হ্যাঁ, অ্যানিমেল ফার্ম। সরি, এন দ্য অ্যানিমেল ফার্ম, অ্যানিমেল শব্দটা বুঝতে পেরেছি। অ্যানিমেল ফার্ম, জি স্যার, পড়েছি স্যার। তো এটা ফেরেশতাকেও যদি আপনি ক্ষমতা দিয়ে দেন, সে জি স্যার। নিজের আখের গোছাতে থাকবে এবং মানুষের জন্য কাজ করবে না। অর্থাৎ দল পরিবর্তন হোক, নেতা পরিবর্তন হোক, জনগণের সুখ আসে না। অ্যানিমেলের মতোই জনগণ থাকে। বুঝতে পেরেছেন? জি। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, একটু রাজনৈতিক কথাবার্তা হয়ে গেল। কাউকে, কোনো বিশেষ দল বা ব্যক্তিকে লক্ষ্য করে কথাগুলো বলা না, এমনি সাধারণত এক থিওরিক্যাল আলোচনা চলছে, তাই না? তো বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য অলরেডি মডেল টেস্ট 2-তে দিয়েছিলাম। অনেকে সুন্দর লিখেছেন, অনেকের লেখা ভালো হয়নি, অনেকেই, ম্যাক্সিমাম
খাতার রিভিউ দেওয়া হয়েছে, তাদের লাইভ খাতা দেখে দিয়েছি। 83 পর্যন্ত টপ স্কোর হয়েছে 100-তে। মানে আমি অভিভূত তার খাতা দেখে। এভাবে লিখলে উনি ডেফিনেটলি পাশ করবেন ইনশাল্লাহ। তবে এই প্রশ্নে যারা 70+ নম্বর পাবেন তারা নিশ্চিত পাশ করবেন, তাদের অ্যাবিলিটি আছে, যদি কোনো ভুল ভ্রান্তি না করে আসেন। যেমন সিগনেচার, 2-3 জায়গায় সিগনেচার করতে হবে, একই সিগনেচার করতে হবে, সিগনেচার কাটাকাটি করা যাবে না, সাইলেন্ট এক্সপেলের ঝুঁকি নেওয়া যাবে না, তাহলে ইনশাল্লাহ পাস। তো বার কাউন্সিল কি এটা সংজ্ঞা, বার অ্যাসোসিয়েশন কি এটা সংজ্ঞা। এত বেশি লেখার দরকার আছে? যদি নম্বর 10-এর হয় এত বেশি লিখবেন, নম্বর কম হলে কম লিখবেন। 10-এর প্রশ্ন দিলে ওই 2017-16 সালের স্টাইলের প্রশ্ন, ট্র্যাডিশনাল কোশ্চেন হয়ে গেল, তাই না? তো এই অংশটুকু দেওয়াটা খুব একটা জরুরি না। যদি অল্প নম্বরে আসে এখান থেকে শুরু করেন, যে পার্থক্য, পরিচিতি, কিছু ইয়া দিয়ে দেন, বৈশিষ্ট্য দিয়ে দেন, স্বীকৃতি কে দেয়। বাংলাদেশ বার কাউন্সিল আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত, কিন্তু জেলা বার অ্যাসোসিয়েশন জাতীয় পর্যায়ে স্বীকৃত। সংখ্যা কয়টি আছে? আর বাংলাদেশ বার কাউন্সিল একটাই তো, তাই না? একটি মাত্র। আর অ্যাসোসিয়েশন অনেকগুলো আছে। সদস্য সংখ্যা 15 জন। অপরদিকে অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়। আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা প্রতি বছর বাড়ে। আমি তো একজন অ্যাসোসিয়েশনের সদস্য, তাই না? মানে বার অ্যাসোসিয়েশনের সদস্য মানে অ্যাডভোকেট লাইসেন্স নিয়ে সদস্য পদ নেওয়া। এখানে তাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা এখানে বলা হচ্ছে না, পুরো অ্যাসোসিয়েশনের সদস্য। হাজার হাজার সদস্য থাকে না বারে। সমিতি সমূহ, 3টি স্থায়ী সমিতি আছে, বা সরি কমিটি সমূহ, সেটা একটু আগে দেখলাম। পদাধিকার প্রয়োগ, অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি। লোকাল বার অ্যাসোসিয়েশনের এই ধরনের কোনো কি নাই, পদাধিকার বলে কাউকে অটোমেটিক কোনো পদ দেওয়া হয় না। এখতিয়ার, বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সকল অ্যাডভোকেট এবং সকল অ্যাসোসিয়েশনের উপরে কিন্তু কর্তৃত্ব ফলায়, কিন্তু অ্যাসোসিয়েশন সকল বার কাউন্ট সকল সমিতি মানে সকল অ্যাডভোকেটের উপরে পারে না, তাদের নিজের সদস্যদের উপরে শুধু পারে, তাই না? রাজশাহী যে সমিতি, সেটা রাজশাহীর আমরা যারা সদস্য আছি তাদের উপরে কর্তৃত্ব, কিন্তু নাটোরের কোন অ্যাডভোকেটের উপরে রাজশাহীর সমিতি কি কর্তৃত্ব ফলাতে পারবে? তাহলে মানে জুরিসডিকশনের বাইরে হয়ে গেল না তখন? আইনগত মর্যাদা, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, কর্পোরেট বডি, এটা হচ্ছে আইনগত মর্যাদা বাংলাদেশ বার কাউন্সিলের, কিন্তু অ্যাসোসিয়েশনের এমন মর্যাদা নাই। নির্বাচন সাধারণত 3 বছর পর পর বার কাউন্সিলের নির্বাচন হয় জেলা অ্যাসোসিয়েশনে। আমাদের রাজশাহীতে তো প্রতি বছর হয় সাধারণত, আশেপাশের গুলোতেও হয়, অন্য জায়গাতে ব্যতিক্রম আছে কিনা আমি অ্যাকচুয়ালি জানি না। তাই আমি কি ভাষা ইউজ করছি, সাধারণত। জানো তো না সাধারণত মানে কি? রাজশাহীতে দেখেছি প্রতি বছর, নওগাঁতে প্রতি বছর, আপনাদের ওখানে প্রতি বছর হয় কি? তা জানি না। তা জানি না, তাই সাধারণত দিয়ে দিয়েছি। কোনো জায়গাতে 2 বছর পর পর হয় বা 3 বছর পর পর হয়, হতেও পারে ব্যতিক্রম, আমার অ্যাকচুয়ালি জানা নেই। আমি একেবারে সহজ স্বীকার করে নিচ্ছি। এই কারণে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ সাধারণত। নিয়ন্ত্রণ, বাংলাদেশ বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, আর বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত, তাই না? মানে জি বার স্যার। অ্যাসোসিয়েশনের মাথার উপরে আছে বার কাউন্সিল, বার কাউন্সিলের মাথার উপরে আবার সরকার আছে। হুম। অ্যাডভোকেটের তালিকাভুক্তি, মানে লাইসেন্স দেয় কে? বার কাউন্সিল দেয়। বার অ্যাসোসিয়েশন কি লাইসেন্স দিতে পারবে? এমন এখতিয়ার আছে? না। নাই। অ্যাডভোকেটের পেশাগত আচরণবিধি, এটা তৈরি করে কে? বার কাউন্সিল। অ্যাসোসিয়েশন কি তৈরি করতে পারে? তবে তো এই না। ধরনের আচরণবিধি তৈরি করতে পারে না, কিন্তু নিজ নিজ অ্যাসোসিয়েশনের কিছু সংবিধান আছে, কিছু তো নিয়ম কানুন তারা তৈরি করে নিজেদের মধ্যে, তাই না? জি স্যার। বিধি প্রণয়ন, এটা সরকারের পূর্ব অনুমতি নিয়ে বার কাউন্সিল করতে পারে, কিন্তু অ্যাডভোকেটদের জন্য বিধি প্রণয়ন বার অ্যাসোসিয়েশন করতে পারে না। কাজের পরিধি, বাংলাদেশ বার কাউন্সিলের কাজের পরিধি সারা বাংলাদেশের সকল অ্যাডভোকেটকে নিয়ে, এবং প্রতিষ্ঠান এবং শিক্ষানবিশদের সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আপনারা শিক্ষানবিশ, আপনারা ফর্ম ফিল আপ করছেন, রেজিস্ট্রেশন করছেন বার কাউন্সিলের কাছে, বার অ্যাসোসিয়েশনে কি রেজিস্ট্রেশন করছেন?
না। তাহলে বার অ্যাসোসিয়েশনের কাজের পরিধি সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের পরিধির থেকে সীমাবদ্ধ, মানে এদের কাজের পরিধি কম। 14টা পয়েন্ট দিয়েছি। বাজারে কোনো গাইডে এত পয়েন্ট আছে বলে আমার মনে পড়ছে না, আমি চেক করেছি কোনো জায়গায় এতগুলো নাই। বেশি দেওয়ার কারণ, যদি নম্বর 10-এর আসে সবগুলোই লিখবেন, আর যদি কম আসে যেটা সহজ মনে হবে মনে থাকবে সেটা লিখবেন। বেশি জানলে তো ক্ষতি নাই। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা ও অযোগ্যতা। আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শর্তাবলী পূরণ করা আবশ্যক? যদি শর্তাবলী পূরণ করা আবশ্যক বলে তাহলে শুধু যোগ্যতা লিখতে হবে। ঠিক আছে, আমি দুইটাই লিখে দিচ্ছি। 27-এ বলছে নাগরিক হতে হবে বাংলাদেশের, অন্য দেশের নাগরিক এসে বাংলাদেশে অ্যাডভোকেট লাইসেন্স পাবে না, পরীক্ষা দিতে পারবে না। বয়স ন্যূনতম 21 বছর হতে হবে, এবং আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। এছাড়াও সেটা বলছে আপনাকে 10 বছর প্র্যাকটিস করেছেন এ ধরনের সিনিয়রের কাছে 6 মাস শিক্ষানবিশ সময় কাটাতে হবে, এবং একটা এফিডেভিট সম্পাদন করে দিবেন এটার বিষয়ে। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। নম্বর বেশি থাকলে দিবেন, নম্বর কম থাকলে দেওয়ার দরকার নাই। এই 3টা পয়েন্ট দিলেই হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। তালিকাভুক্তির অযোগ্যতা 27 দিনে বলছে চাকরি করতে করতে ঘুষ খেয়েছে, মানে নৈতিক অবক্ষয় হয়েছে, ঘুষ খাওয়ার কারণে বরখাস্ত হয়ে গেছে, ডিসমিস হয়ে গেছে। এই ডিসমিস হওয়ার 2 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। 2 বছর সে সাসপেন্ড, বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবে না। এবং সে ডিসমিস তো হলো, সাথে তার নামে মামলা হলো, এবং মামলাতে তার জেল হলো বা জরিমানা হলো। মামলাতে জেল জরিমানা মানে কনভিকশনের পরে দণ্ডিত হওয়ার পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 5 বছর সাসপেন্ড থাকবে, সে পরীক্ষা দিতে পারবে না। এবং এই সমস্যা বাইরেও যদি আরেকটা বিষয় থাকে, আপনি যদি কোনো মিথ্যা তথ্য দেন কোথায়, ফর্ম ফিল আপের সময়, তাহলে আবার 5 বছর পরীক্ষা দিতে পারবেন না। অ্যাটর্নি জেনারেলের মর্যাদা। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 64-তে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি, তাহলে সুপ্রিম কোর্টের বিচারক হতে পারবে এই ধরনের ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করতে হবে। যেটা কে করবে? রাষ্ট্রপতি করবে। ঠিক আছে। রাষ্ট্রপতির মর্যাদাটা কি? 5 অনুচ্ছেদে আছে ওনাকে, তিনি অ্যাটর্নি জেনারেল, তাই অটোমেটিক পদাধিকার বলে তিনি বার কাউন্সিলের চেয়ারম্যান হয়ে গেছেন। আবার 11B এর বিধান মতে তিনি পদাধিকার বলেই কিন্তু এনরোলমেন্ট কমিটির একজন আবার গুরুত্বপূর্ণ সদস্যও। তার মানে তিনি অ্যাটর্নি জেনারেল, তাই অটোমেটিক্যালি চেয়ারম্যান হয়ে গেলেন, আবার এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান না হলেও তিনি একজন সদস্য হয়ে গেলেন। 26 অনুচ্ছেদে বলছে রাইট অফ প্রি অডিয়েন্স, মানে আদালতে দাঁড়ালে ওনার থেকে বড় অ্যাডভোকেট থাকলেও ওনাকে আগে কথা বলার সুযোগ দিতে হবে। বলেন, আপনি লাইনেই আছেন, বলেন। স্যার, আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এই যে অনুচ্ছেদ 5, এখানে কি 6 হতো না স্যার? মেবি। হ্যাঁ হ্যাঁ, অনুচ্ছেদ 6। আগের দিকে তো পড়লাম, তাই না? অনুচ্ছেদ 6, ধন্যবাদ। জি স্যার। অনুচ্ছেদ 5-এ 15 জন সদস্যের কথা বলা হচ্ছে, আর 6-এ হচ্ছে সভাপতি এবং সহসভাপতির কথা বলা হয়েছে, তাই তো? আর ছয় ছয় কয়ে 6 খয়ে মনে হয় সহসভাপতি মনে হয় স্যার। না, 6-এর এতে হচ্ছে সচিব। ও হ্যাঁ, সচিব। হুম, ঠিক জি আছে, স্যার, জি ধন্যবাদ। স্যার, ঠিক এটা আছে। 6 করে নেন তাহলে হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক একটু টাইপ মিস্টেক হয়ে আছে। সকল অ্যাডভোকেটের ওপর অ্যাটর্নি জেনারেল এর প্রাক শ্রোতা অধিকার থাকবে। আদালতে দাঁড়ালে উনি আগে কথা বলবেন, এবং তিনি সিনিয়র সবার। অ্যাটর্নি জেনারেল থেকে বয়সে যতই বড় হোক না কেন, ওনার বাবাও যদি প্র্যাকটিস করেন, তাহলে অ্যাটর্নি জেনারেল বাবার থেকেও তিনি সিনিয়র পদে, তাই না? জি স্যার। জ্যেষ্ঠতার ক্রম দুইভাবে, 23 অনুচ্ছেদ অনুসারে দুইভাবে। কত সালে বা কত তারিখে তালিকাভুক্ত হয়েছে এটাকে দেখতে হবে, যে আগে তালিকাভুক্ত সে সিনিয়র। আর কেউ যদি একই তারিখে তালিকাভুক্ত হয়, তাহলে দুইজনের মধ্যে যে বয়সে বেশি সে সিনিয়র। বুঝতে পেরেছেন? জি স্যার। অনেকটা যমজের মতন। যমজ সন্তান তাদের তো জন্ম তারিখ একই অধিকাংশ ক্ষেত্রেই। যদি রাত 12টার 5 মিনিট আগে আর 5 মিনিট পরে হয়, সেক্ষেত্রে হয়তো বা জন্ম তারিখ ভিন্ন হয়ে যাবে। তাছাড়া দিনে যদি জন্ম হয় জন্ম তারিখ একই, কিন্তু দুইটা সন্তান তো একসাথে ভূমিষ্ঠ হয় না, 1-2 মিনিটের পার্থক্য থাকতেই পারে, তাই না? অনেক সময় 10-15 মিনিট, জি আধা ঘন্টা, 1 ঘন্টারও পার্থক্য হয়।
তাহলে ওই যে বয়স, একই তারিখে জন্ম হয়েছে মানে একই তারিখে অ্যাডভোকেট হয়েছে, কিন্তু বয়স যার বেশি সে বড়। জমজ হলেও কেউ বড় কেউ ছোট, এই তো একটা স্ট্যাটাস থাকে, তাই না? জি স্যার। 1 ঘন্টার বড়, 5 মিনিটের বড়, তাও বড়। লোকাল বার অ্যাসোসিয়েশন এবং পিপুলস ডায়েরি। লোকাল বার অ্যাসোসিয়েশন অলরেডি আলোচনা করেছি। পিপুলস ডায়েরি কি, আপনারা যে ডায়েরি ব্যবহার করবেন স্যাট এতে, স্যাট 2-এ বলা হয়েছে যে 6 মাসের শিক্ষানবিশকাল শেষে ওই সময় সিনিয়রকে, আপনি সিনিয়র বানানটা ঠিক করে নেবেন, ওই সময় সিনিয়রকে আপনি 5টি মামলায় কি করতে দেখেছেন, 5টি দেওয়ানি, 5টি ফৌজদারি, মোট 10টি মামলায় সহযোগিতা করেছিলেন, একটু হেল্প করেছিলেন, সেটা বিষয়ে ডায়েরিতে নোট দিতে হয়, ভাইবার সময় যেটা লাগে দেখাতে হয়। যেটা আপনার এমসিকিউ এর আগেই তৈরি করা উচিত, যেটা আপনারা অনেকেই কি করেন ভাইবার সময় তৈরি করেন। প্রাকসোতা কি একটু আগে আমরা দেখলাম। সচিব, সচিব নিয়োগ সম্পর্কে এই যে 6-এর এতে যেটা আমরা বলছিলাম একটু আগে, তাই না? জি স্যার। প্রবলেমেটিক প্রশ্ন আমরা পড়ছি ফাইনাল টাচ নোটে গিয়া। টপিক 2, ক্যাননস মানে পেশাগত আচরণবিধি বা শিষ্টাচার। প্রতিফলিত আচরণ বিধি হচ্ছে 4টি অধ্যায় আছে এবং 42টি বিধি আছে। আমি কিন্তু কমিয়ে দিয়েছি রিসেন্টলি একটা শর্ট সাজেশন দিয়ে। এখানে প্রচুর প্রবলেমেটিক প্রশ্ন আছে। আদালত সহ আইনজীবী মক্কেল ও জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য পালন করেন, মানে কতটি অধ্যায় কতটি বিধি সব আলোচনা করতে হবে, 4টি অধ্যায় 42টি বিধি আলোচনা করতে হবে। কিন্তু বাস্তবে কি এত লেখা সম্ভব? সম্ভব না। আপনি 20-25টা লিখতে পারলেই হলো গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এখানে অধ্যায় 1 অ্যাডভোকেটের পারস্পরিক আচরণ, এতটুকু লিখলে হবে। 11টি বিধি, এটা মনে না থাকলে সমস্যা নাই। এখন এখানে যে বিধি 1, এটা যদি আপনি সিরিয়াল মনে রাখতে পারেন, বিধি 1 লিখে পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা। বিধি 2, পেশাগত নিযুক্তি লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া হতে বিরত থাকা। ডাক্তারেরা কিন্তু বিজ্ঞাপন দেয়, আমরা বিজ্ঞাপন দিতে পারি না, কোথাও না, তাই না? আমরা শুধু জি স্যার। চেম্বারের সামনে লিখতে পারি অ্যাডভোকেট, নাম দিই যে মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ অ্যাডভোকেট, জসকট রাজশাহী, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এতটুকুই আমাদের সাইনবোর্ড চেম্বারের সামনে অথবা বাড়ির সামনে। আর কি করতে পারি আমরা? ভিজিটিং কার্ড তৈরি করতে পারি, তাই না? ভিজিটিং কার্ড যত বিলি করা যায় করেন, সমস্যা নাই। ওইটাই আমাদের বিজ্ঞাপনের মাধ্যম। আচ্ছা, এখন যদি এই বিধি ওলটপালট হয়ে যায়, 1 নম্বরটা লিখলেন, 2 নম্বরটা মনে পড়ছে না, 2-এর কাছে 3 নম্বরটা লিখে ফেললেন, তাহলে কি হবে? ভুল হবে। তাহলে উপায় কি? এই যে এখানে বিধি নম্বর উল্লেখ করবেন না, নর্মালি এমনি ক হবে। খ গ ঘ এভাবে পয়েন্ট দিবেন বা স্টার চিহ্ন দিবেন। মানে এখানে বিধি শব্দটা আপনি লিখবেন না, জাস্ট 3, জি স্যার। 4, 5 এভাবে লিখবেন। তাহলে এক্সচেঞ্জ হলে সমস্যা নাই। যখন আপনি বিধি 3 বলবেন, বিধি 3-এ যা লেখা আছে তাই লিখতে হবে। কিন্তু যদি শুধু 3 লিখেন আপনি, তাহলে 3-এ আপনি এই 7 নম্বর পয়েন্টটা লিখলেও সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এভাবে আপনারা লিখে ফেলবেন, গুরুত্বপূর্ণগুলো লিখবেন। যেগুলো আমি শেষ সাজেশনে বলে দিলাম ওগুলো অন্তত পড়ে লিখবেন, তাহলে হবে। কখন আইনে সমাবেশিত হয়, এটা আমি কিন্তু দিয়েছিলাম। তা বাংলা লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল, এটা কিন্তু অর্ডার না, অ্যাক্ট। এটা 1965 পাকিস্তান আমলের আইন। এটা 48 কিউ, এটা ধারা। অ্যাক্টে কি থাকে? ধারা। আর অর্ডারে কি থাকে? অনুচ্ছেদ, তাই না? আর রুলসে কি জি থাকে? স্যার। রুল বা বিধি। এটা 5 জানুয়ারি তারিখে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিধি। আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব কর্তব্য পেশাগত আচরণ বিধিমালা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর জন্ম হয়। তাহলে এইটা 1965 সালের ছিল, পাকিস্তান 1965 সালে তৈরি করেছিল এই অ্যাক্ট। এবং এইটা তখন আচরণবিধি ছিল না, যা অ্যাডভোকেট যেরকম সেরকম আচরণ করছিল। তো তাদেরকে কন্ট্রোল করার জন্য 1969 সালের 5 জানুয়ারি, মানে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে 1969 সাল একটা গুরুত্বপূর্ণ আন্দোলন হয়, কি বলেন? গণ অভ্যুত্থান না স্যার? হ্যাঁ, গণ অভ্যুত্থান। আর 66 সালে কি হয়? 69 গণ অভ্যুত্থান। হ্যাঁ, 66 সালে কি হয় বলেন? 1966 ছয় সালে দফা 6 দফা, ছয় 666, 666, তাই না? জি স্যার। তো বাংলাদেশে এরকম চলছে, আর তারা আইন তৈরি করছে, হ্যাঁ, অ্যাডভোকেটকে কন্ট্রোল করার জন্য। তারপরে যখন
আমরা স্বাধীন হলাম তখন এদের অ্যাক্ট ফেলে দিলাম। অ্যাক্ট ফেলে দিয়ে আমরা নতুন একটা কি তৈরি করলাম? অর্ডার নাম দিলাম। অ্যাক্ট নিব না, আমরা ধারা নিব না। কি করব? অর্ডার করব এবং অনুচ্ছেদ তৈরি করব, ঠিক আছে? তবে জি ক্যাননসটা আমরা তাদেরটাই ঢাল নিলাম, ঠিক আছে? এই ক্যাননসের প্রয়োজনীয়তা কি? ক্যাননস না থাকলে অ্যাডভোকেটরা যেমন তেমন আচরণ করবে, ঠিক আছে? তো জি দেখে স্যার। নেবেন। হুম। কনফ্লিক্টিং ইন্টারেস্ট কি? উভয় পক্ষে নিযুক্তি লাভ, ঠিক আছে? এরপরে আমরা চলে যাই প্রবলেমেটিক প্রশ্নের জন্য। ফাইনাল টাচ নোটে, তাই না? জি আমরা এখন পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট থেকে। আইন 7, সিলেবাসেরও 7 নং আইন। এই ফাইনাল টাচে কিন্তু আইনের সিরিয়াল ঠিক রাখা হয়েছে, তাই না? জি তো বার কাউন্সিল অংশের আমরা হুম, প্রবলেমেটিক প্রশ্নগুলো দেখি। সমস্যামূলক প্রশ্ন উত্তর। একজন 52 বয়স্ক ব্যক্তি, 52 বছর বয়সে কি পরীক্ষা দেওয়া যায় না? হ্যাঁ যাবে স্যার। যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ স্যার। সে আবার কি দণ্ডিত হয়েছে 4 বছর আগে, তার মানে দণ্ড হওয়ার 5 বছর যে অপেক্ষা করতে হয় 27-3 অনুসারে, তার আরও 1 বছর বাকি আছে। তাহলে ওই 1 বছর অপেক্ষা করার পর সে পরীক্ষা দিতে পারবে, এই তো বক্তব্য, তাই না? জি তার মানে 27-1 তার জি স্যার। যোগ্যতা আছে বাংলাদেশের নাগরিক, তার ন্যূনতম বয়স 21+, এবং হয়তোবা তার আইনে ডিগ্রিও আছে। কিন্তু তার এই যে কনভিকশনের একটা সমস্যা আছে, তো 1 বছর পার হোক তারপর সে পরীক্ষা দিবে, ঠিক আছে? তবে পড়তে থাক, এটা তাকে আমি পরামর্শ দিব। এখানে মহিলা মহিলা হলেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে 28 অনুচ্ছেদ আলোচনা করতে হবে, তাই না? জি 28 অনুচ্ছেদে কি বলা হয়েছে? কোনো হুম। মহিলা হওয়ার কারণে সে অ্যাডভোকেট তালিকাভুক্ত হবে না, এমন কোনো না, তাই না? জি এটা এভাবে আলোচনা করে দিবেন। জি স্যার। তারপর এখানেও এই যে ডিসমিস হয়েছে, ডিসমিস হলে কয় বছর বিরত থাকতে হয়? ডিসমিস দুই বছর স্যার। 2 বছর। 27-3 হুম, 2 বছর। ওটাকে টার্গেট করে উত্তর করবেন। জি স্যার। এরপরে বলছে কের শাস্তি কি? মানে অসৎ আচরণ করেছে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছে। কততে? 60-3। এইটা 5 বছর, 60, অ্যাডভোকেট, 60 এটা স্যার বিধি। এটা অ্যাডভোকেটের অসৎ আচরণ না, শিক্ষানবিশ অ্যাডভোকেটের অসৎ আচরণ, তাই না? শিক্ষানবিশ। জি জি স্যার। তাহলে 5 বছর বিরত থাকতে হবে। 5 বছর এখন আঙুল চুষুক, তাই না? পরীক্ষা দিতে পারবে না। ভুল তথ্যের মধ্যে অনেকে কি দেয়, অন্য জায়গায় চাকরি করে কিন্তু সেটা লুকায়, তাই না? জি আমার একটা স্টুডেন্ট ছিল 2022 সালের, তিনি নার্কোটিক্সের সিনিয়র অফিসার। পরীক্ষা দিয়েছে আমার কাছে, তখন রিটেন ব্যাচ, 22 সালে রিটেন ব্যাচ আমার প্রথম ব্যাচ অনলাইনে। তবে তার আগে আমার অফলাইনে ব্যাচ ছিল। এখন অনলাইনে যখন আচ্ছা প্রথম ব্যাচে আমি 66 স্টুডেন্ট পেয়ে গেলাম, 66 স্টুডেন্ট ছিল 22 সালে রিটেনের প্রথম ব্যাচেই আমার। আচ্ছা তখন আমি অফলাইনে পড়ানো বন্ধ করে দিলাম। তো অফলাইনে 4-5 জন পড়ে, সময় নষ্ট হয়, মানে ওই বাড়ির মানুষ সব টাকা পয়সা ঠিকভাবে দিতে চায় না, কারণ তখন দেখা যাচ্ছে যে এটা লস প্রজেক্ট হয়ে গেল। আর ব্যস্ত হয়ে গেলাম, মামলা বেড়ে গেল। অনলাইনে এদিকে সময় দিচ্ছি প্রচুর, ইউটিউবে ভিডিও দিচ্ছি, সবকিছু মেনটেন করা টাফ হয়ে গেল। তারপরেও ফ্যামিলি ম্যান, ফ্যামিলিকেও সময় দিতে হবে। আমি ক্লাস নিচ্ছি, ফিডব্যাক দিচ্ছি, আমার ছেলে এসে আমার পাশে বসে থাকে। কি হয়েছে? তে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। কি বলবো বল, 4 বছর বয়সের ছেলে আমার পাশে বসে থাকে। তো তাকেও তো সময় দিতে হবে। ঘুমানোর জি সময় তাকে স্যার। সময় না দিলে সে ঘুমাবে না, 1টা পর্যন্ত আমার জন্য জেগে থাকবে, এরকমও হয়। তাই বিরতিতে খাওয়া দাওয়া, জি ঘুমান, ছেলেকে ঘুমিয়ে দিয়ে আসা, স্যার, করেনি এগুলা করতে স্যার। হয়। আচ্ছা, তাহলে এটা আমাদের টার্গেট কি? এ, বিধি 60-3 উল্লেখ করতে হবে। 3 উল্লেখ না করেন, শুধু 60 উল্লেখ করলেও হবে। এবং এই আইনের নাম কি? দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস। প্র্যাকটিশনার্স এখানে এস দিতে হবে, রুলস এস দিতে হবে। 1972, 1972 বিধি 60 বার, রুল। যদি ইংলিশে লেখেন রুল, এখানে আবার এস দেওয়া যাবে না, কারণ একটা তো রুল, তাই না? প্র্যাকটিশনার্স। রুল জি 60। 3 দিলেও হবে, না দিলেও হবে। 5 বছর, এই সংখ্যাটা ঠিক রাখতে হবে। জি স্যার। সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী ছিলেন, এবং একটা মামলায় তিনি কি করেছেন? 20 লক্ষ টাকার একটা মামলায় ডিক্রি পেয়েছেন, মানি শুট মেবি, যাই হোক না কেন। এখন বলছে যে না, এটা জমির মামলা। ডিক্রি কার্যকর করার জন্য
সংশ্লিষ্ট জমি বা নালিশি জমি ক্রয় করতে বাধ্য করেন, যে স্যার যে জমিটা আমরা জিতেছি তাইদাদ দিয়েছিলাম 20 লক্ষ, তো এই জমিটা আপনি কিনে নেন নিলামে। তখন আইনজীবী বলছে যে একটু কমে পাওয়া যাচ্ছে, ঠিক আছে নিজের নামে কিনলে তো সমস্যা, দুই সন্তানের নামে কিনে ফেলি। তো দুই সন্তানের নামে খরিদ করেছে, খরিদ মানে ক্রয় করা। তো কিনলেও নিজের নামে কিনি, স্ত্রীর নামে কিনি, বাবা মার নামে কিনি, সন্তানের নামে কিনি, বা অন্য কোনো আত্মীয় স্বজনের নামে কিনি, তাহলে কি হবে? অসদাচরণ হবে। এইটা কি? নালিশি সম্পত্তি অর্জন করা যাবে না। কততে বলা আছে? 2-5-এ মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ হতে বিরত থাকতে হবে। এটা ফি এর পরিবর্তে কিন্তু না। উম, ফি এর এর পরিবর্তে কি? পরিবর্তে হ্যাঁ, এর পরিবর্তে জি হ্যাঁ, ফি এর পরিবর্তে এটা। কারণ টাকা দিতে পারছে না বলে কি- এটা অফার আচ্ছা, করছে। কি বলছে তো? দুই ঠিক দুই আছে, দুই না, দুই একটা ফি এর পরিবর্তে আর একটা ফি এর পরিবর্তে ব্যতীত, কারণ নালিশি সম্পত্তি তো ফি এর পরিবর্তে তো অফার করবে, তাই না? হ্যাঁ, সেটা একত্রীকরণ, সেটা হচ্ছে একত্রীকরণ। হ্যাঁ, ঠিক আছে, এই কনফিউশন যেন না থাকে। হ্যাঁ, মমতাজ আপু একত্রীকরণ বলেন। তো আলাদা। স্যার, এই যে হ্যাঁ, আমরা যে ম্যাক্সিমাম টাইমে দেখি যে ডিভোর্সের ক্ষেত্রে দেনমোহরের টাকা ভাগাভাগি, স্যার এটাও তো স্যার পড়ে স্যার। কেমন ভাগাভাগি বলেন? মানে স্যার আমি একটা ইয়ার সময় দেখছি যে একটা মানে আমার নাম তো না বলি, উনি আর কি ঢাকা যাজপুরের, তো উনি বলছে যে 20 লক্ষ টাকা আপনাকে আপনার দেনমোহরের টাকা উঠাই দিলে আপনি এখান থেকে আমাদের 5 লক্ষ টাকা দিবেন। স্যার এটাও তো অসদাচরণ। না, এটা তো অসৎ আচরণ হচ্ছে না। স্যার সিরিয়াস? না, এটা অসৎ আগে আচরণ না, বলেন। কি কারণ আমি ফি চাচ্ছি, আর বলছে স্যার আমি আগে ফি দিতে ওকে। পারবো না, আমাকে আগে টাকা তুলে দেন পরে ফি দিব। এটা তো দয়া করছে আর হ্যাঁ অ্যাডভোকেট। স্যার। আমার কাছে তাই কাল স্যার। কালকে একটা এরকম মামলা আসবে, হ্যাঁ, কালকে মামলা জি। আসবে, এবং কিছুদিন আগেও একটা মামলা করলাম। জি দেড় স্যার। লক্ষ টাকা মোহরানা, সামান্য একটা ফি দিল মামলা ফাইলিং এর জন্য, মামলা চলাকালীন কোনো ফি দিতে পারবে না, তাহলে টাকা হুম। উদ্ধার করার পরে আমাকে 5-10 হাজার টাকা যা দিবে দিবে। তো এটা নেওয়া কি আমার ওকে স্যার। অসদাচরণ হবে? স্যার এটা তো বুঝতে পারতেছি না, এই জন্য তো জিজ্ঞাসা করলাম। না, এটা অসদাচরণ হবে না, কি কারণে? ফিটা ওকে আমি তো স্যার। বাকি রেখেছি, পরে ফি টাকা সে পরিশোধ করছে, এটা তো সমস্যা নাই। ওকে স্যার। ওকে স্যার। এটা তো ঠিক আছে স্থাবর তাহলে। সম্পত্তি না যে ফি এর পরিবর্তে তার স্থাবর সম্পত্তি আমি নিয়ে নিচ্ছি, এটা তো আর না। ও মানে টাকা টাকা ভাগাভাগিতে কোনো সমস্যা নেই, তাই তো না, স্যার? আমি এটা ফিটা পরে দিব, ভাগাভাগি না, আমি ব্যাপারটা ফি এরকম। নিচ্ছি। ফি দেওয়ার ফি মক্কেলের টাকা নিচ্ছে। নাই, তার ফি বাকি রাখছে। ওকে স্যার, থ্যাংক ইউ এটা স্যার। অসৎ আচরণ না। ওকে স্যার। ঠিক। ঠিক আছে, আবার অনেক অসৎ আচরণ করেও, কত কতজনকে ধরবে, তাই না? আমরা কি করি? প্রচার করা নিষেধ, ফেসবুকে আমরা কার্ডের ছবি দিয়ে দিই, এটা প্রচার না? জি জি। এটা কিন্তু অসৎ আচরণ। কে আমি ধরবে ওটাই বলেন? বলতে চাচ্ছিলাম। কত অনিয়ম চলছে দেশে, আর এই সামান্য অনিয়ম কে ধরতে আসবে বলেন? আরো এই যে দালাল নিয়োগ করা, 99% অ্যাডভোকেট দালাল নিয়োগ করে। মানে ভাগাভাগিটা মূলত দালালদের সাথেই হয়, হ্যাঁ, তো ভাগাভাগি করে, বিষয়। দালাল নিয়োগ করে, কে ধরবে? ওপেন করে। আমাদের আমাদের বাঙালিতেই তো মনে করেন অনেক সমস্যা আছে, চরিত্র ঠিক করতে হবে আমাদের। আচ্ছা, এখানে 2-এর 2 কি বলছে? একজন আইনজীবী তার মক্কেলের গোপনীয়তা রক্ষা করবে। এখানে কি গোপনীয়তা রক্ষা করেনি 6 নম্বর প্রশ্নে? ওই যে রিটেনার কোম্পানির কাজ করার হ্যাঁ, জন্য তাদের সম্পর্কে জেনেছে, পরে তার প্রতিপক্ষের পক্ষে মামলা নিতে আসছে, তার মানে প্রতিপক্ষের মামলা করতে গেলে 126 ধারা সাক্ষ্য আইন সেটা ভঙ্গ হবে। আর এখানে এসে আবার কি? 2-এর 2 গোপনীয়তা, যেখানে সাক্ষ্য আইনের 126, এখানে 2-এর 2, তাই না?